জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। জাতির কথার পক্ষ থেকে নিয়ে এলাম একটি আলোচনা সভা, পোশাকি নাম পডকাস্ট। আমাদের সাথে রয়েছেন জাতির কথার সভাপতি জ্যোতির্ময় বাবু। নমস্কার। তো জ্যোতির্ময় বাবু, একদম প্রথমেই প্রশ্ন যেটা, আমরা রাজ্য রাজনীতিতে বা রাজ্য দেশ সব মিলিয়ে একটা তোলপাড় অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সাথে দেখা করতে গেলেন, সেখানে গিয়ে এখন যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসে চলে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি যদ্দূর শুনেছি ভাইস প্রেসিডেন্টের পদ কংগ্রেসে, মানে রাজ্যে যে ভাইস প্রেসিডেন্ট, এবং সেটা হচ্ছে শুভঙ্কর বাবু যিনি আছেন প্রেসিডেন্ট, তার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ দেওয়া হচ্ছে। জানি না এটা ওনার পক্ষে কতটা সম্মানজনক। আর দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারির পদ। তো আপনার মতে কি মমতার সমস্ত দরজা বন্ধ, তো বাঁচার জন্য এখন কংগ্রেসই হচ্ছে শেষ খড়কুটো? রাজনীতিতে ব্যাপার হচ্ছে, রাজনীতিতে না অনেক জিনিস ঘটে, কিন্তু অনেক বড় বড় মিরাকল আমরা দেখেছি, কিন্তু এই রকম একটা অদ্ভুত ঘটনা যে গেল দিল্লিতে নিজের এমপিদের ধরে রাখতে গিয়ে সেইখান থেকে পাল্টে যখন ওখানে দেখছে যে তারা মানছে না, তখন বাঁচার জন্য সে এবং তার ভাইপো অভিষেককে নিয়ে কংগ্রেসের দ্বারস্থ হচ্ছে। মানে দোর্দণ্ড প্রতাপ মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাঁকে মানে তৃণমূল কংগ্রেসের মানে সব বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই দোর্দণ্ড প্রতাপ মমতাকে সাংসদরা মানছে না। মানে কতটা দুর্দিন! মানে এরকম কিন্তু দেখা যায় না। কেউ কেউ বিদ্রোহ করতে পারে, পার্টিতে করে, সেটা বিজেপিও হয়, হেরে গেলে বিজেপিরও অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা পার্টি, পুরো পার্টিটা উঠে উঠে যাচ্ছে, সবার ক্ষোভ, মানে এরকম বিরাট, এবং পার্টিটা এখন কংগ্রেসের হাতে পায়ে ধরছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, যাদেরকে একসময় মমতা ব্যানার্জি কি বলেছে আর না বলেছে, এই কংগ্রেসের সাহায্য নিয়েই তো 2011 সালে তারা সরকার গড়েছিল। তারপরে দিনের পর দিন কংগ্রেসকে সে আঘাত করে করে কংগ্রেসকে পশ্চিমবঙ্গের শেষ করেছে। যেটুকু বেঁচে ছিল পশ্চিমবঙ্গে সেইটুকু কংগ্রেস, সেইটুকু একমাত্র অধীর চৌধুরীর জন্য। অধীর চৌধুরী, আমার সঙ্গে অধীর চৌধুরী মিলুক না মিলুক সে আলাদা কথা, কিন্তু অধীর চৌধুরীর লড়াকু নেতা ছিল বলেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব রাখতে পেরেছিল। সেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, যারা চরম ঔদ্ধত্যে বিরাজ করত, যারা বলতো যে অভিষেক বলতো দরজা খুলে দেবো, বিজেপির দরজা, তৃণমূলের সমস্ত বিজেপি পার্টিটাই উঠে যাবে। উনি তো এটাও বলেছিলেন যে 4 তারিখের পরে যারা জয় শ্রীরাম বলে তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে জয় বাংলা বলাবেন। যে ভাষা উনি 4 তারিখের আগে ব্যবহার করেছিলেন ইলেকশনের পরে, সেই ভাষায় আমার সেই ভাষাটা হচ্ছে পুরোপুরি জঙ্গিদের ভাষায়, বা রকি একটা গুন্ডাও তো বলা যেতে পারে, রকেট গুন্ডা। হ্যাঁ, রকেট গুন্ডা বলা যেতে পারে। মানে এইরকম মনের ভেতরে কি আছে সেটা পরের কথা, কিন্তু এইরকম একটা ভাষা ব্যবহার একটা পার্টির সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, এতদিনের এমপি, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয়, মানে তাদের ডিমান্ড অনুযায়ী অনেক জায়গায় ইলেকশনে কন্টেস্ট করে, মানে অনেকটা এটা হচ্ছে আমি আজকে সকালে টাইম মেশিনে করে গিয়ে জুরাসিক এজে গিয়ে ডাইনোসরের ডিম খেলাম, ব্যাপারটা ওরকমই লাগে। কিন্তু শুনতে তৃণমূল সর্বভারতীয় কিছুটা করেছিল। আর তারা ত্রিপুরায় 2-4টে এমএলএ করেছিল, মেঘালয় করেছিল, বিভিন্ন জায়গায় ইলেকশনে ফাইট করেছিল। তো তারা যখন সর্বভারতীয়, এখন তো পার্টিটাই আর থাকবে না, তো সর্বভারতীয় আর কি থাকবে না থাকবে সেটা, মানে বলছিল মিরাকল, এরকম এইরকম একটা রাজনৈতিক দল 1 মাসের মধ্যে উঠে যাচ্ছে, এবং তার যারা সুপ্রিমো সেই দুজন গিয়ে, মানে যে পার্টি থেকে সে বেরিয়ে এসে এককালে করেছিল এবং যে পার্টিকে ধ্বংস করবার জন্য বা যেই পার্টির নেতাদের মানে তীব্র অপমান করেছিল, সেই পার্টিকে নেতাদের কাছে গিয়ে, মানে সোনিয়া রাহুলের কাছে গিয়ে, সেখানেও মা ছেলে, তো এখানে হচ্ছে পিসি ভাইপো, তার কাছে গিয়ে এইভাবে সমর্পণ করছে, আমার পার্টিটাকে আমি আপনার কাছে সমর্পণ করে দিলাম। এটা হচ্ছে ঠিক অনেকটা যেরকম ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করে দিই। এখানে তো ঈশ্বর না, মানে মজা করার জন্য বলছি,
যে সেই রকম সোনিয়া গান্ধীর পায়ে সে পুরো পার্টিটাকে, সেই সোনিয়া রাহুল মমতা গান্ধী বন্দ্যোপাধ্যায় গিয়ে আমায় একটু জায়গা দাও সোনিয়া, তোমার চরণ তলে বসি, ব্যাপারটা এরকমই হয়ে যাচ্ছে। মানে তার মানে বলা যেতে পারে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর থেকে তো গেছেন, উনি এখন ভিখারি, জাতদ্রোহী, বাঙালি জাতির সাথে তো উনি যা দ্রোহিতা করেছেন, জাতদ্রোহী। আমরা দেখলাম সেই ওসমান হাদির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতকে কত বড় বিপদে ফেলা, দেশদ্রোহী। এখন তো সব থেকে বড় যেটা মানে ইয়ে, যে আজকে ভিখারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ভিখারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হচ্ছে যে মানে ভিক্ষে করতে গেছে? নির্লজ্জতার যে কতটা সীমা ছাড়িয়েছে, যে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, যে কংগ্রেসকে উনি প্রতিদিন মলমূত্রের মতন বলতেন যে ত্যাগ করো, আজকে তার কাছে যাচ্ছে। মানে আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস দেখি, মানে উনি তো এই যে দল বদলু যে বলেন, মানে কি বলবো, কংগ্রেস কখনো কংগ্রেসের হাত ধরছে, কখনো বিজেপির হাত ধরছে, আবার কংগ্রেসের হাত ধরছে, আবার কংগ্রেসকে গালাগালি দিচ্ছে। মানে এরকম একটা চরিত্র, মানে এরকম একটা ডুবিয়াস ক্যারেক্টার, আমার তো মনে হয় না ভারতের রাজনীতিতে এরকম একটা অপরচুনিস্ট ধান্দাবাজ এর আগে এসেছে। না, একটা কথা কোনো সময় অস্বীকার করা যাবে না যে মমতা ব্যানার্জি সিপিএমের বিরুদ্ধে যে আপসহীন লড়াই করেছিল, সেই লড়াইটাকে কখনো, এবং সেটা আগামী দিনে যে কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে, যেরকম সুভাষ বোস দেশের জন্য তিনি সর্বস্ব দিয়েছিলেন বলিদান, সেই রকম আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা না, আমি বলছি যে সিপিএমকে হাঁটাবার যেই সময়টা কংগ্রেস, না পলিটিক্যাল অ্যানালিসিস করতে গেলে কি হচ্ছে, আমি যদি এখন যেহেতু মমতা এতে সাইডে আছে আমি বলবো না, আপসাইডটাও দেখাতে হবে, বলতে হবে পলিটিক্যাল এর জন্য, এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে, তা নাহলে কিন্তু রাজনীতিতে এগোনো যাবে না। তো মমতা ব্যানার্জি যে কংগ্রেস, যে সুব্রত মুখার্জি, সোমেন মিত্র এটসেট্রা এটসেট্রা, তারা জ্যোতি বসুর কাছে খাম পলিটিক্স, তখনকার দিনে বলা হতো খাম পলিটিক্স, তাদের কাছে খাম পলিটিক্স এসো, এবং খাম পলিটিক্সটা একটু যদি বলেন কি ব্যাপার? পলিটিক্স মানে মাসে মাসে টাকা যেত, নির্দিষ্ট পরিমাণ টাকা যেত কাদের কাছে? ওই সুব্রত মুখার্জি, সোমেন মিত্র এটসেট্রা, সিপিএম এর তরফ থেকে, যে আন্দোলন, শতরূপ বাবু, শতরূপ ঘোষ, ছোটরূপ মোষ, একটু মন দিয়ে শোনো ভাই। সেই জন্য বলা হতো খাম পলিটিক্স, তখনকার দিনে এই কথাটা প্রচণ্ডভাবে চালু ছিল, খাম পলিটিক্স, কংগ্রেসের জন্য খাম পলিটিক্স। আর কি হয়েছে, মুখ্যমন্ত্রীর কোটায়, মুখ্যমন্ত্রীর তখনকার দিনে কোটা ছিল, এখন আছে, এখন নেই, সল্ট লেকে যদি জমি চাওয়া, ডাক্তারিতে কোটায় চান্স পাওয়া এটসেট্রায়, তখন ইঞ্জিনিয়ারিং, তখন তো এত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ছিল সরকারি, সেখানে কোটায় চান্স পাওয়া, তার বাড়ির কেউ, তার আত্মীয় স্বজন বা তার কেউ পেটোয়া, এই দিয়ে কংগ্রেস নেতাদের মুখ জ্যোতি বসু বন্ধ করে দিয়েছে। মানে সেই সময় থেকেই কংগ্রেস আর সিপিএম এর দোস্তি আর কেন্দ্রে কুস্তি, এবং বন্ধ করে রেখেছিল। কিন্তু সামনে দেখা তো বিরাট লড়াই করছে, কংগ্রেস অমুক করছে তমুক করছে, কিন্তু ভেতরে মমতা ব্যানার্জি কংগ্রেসের একটা যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সে বুঝেছিল এই জিনিসটা হচ্ছে কংগ্রেসকে দিয়ে বেশি কিছু আর করা যাবে না, এবং যার জন্য তিনি যখন মৃত্যু ঘণ্টা বাজালেন, তিনি তখন কেন্দ্রের মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজালেন, বিরাট ঘণ্টা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এবং যুব কংগ্রেসের নামে লক্ষ লক্ষ মানুষের ভিড় হলো। মানে মমতা বিতস্ত হয়ে আজকে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কি হলো, নরসিংহ রাও তার পদত্যাগপত্র গ্রহণ করলো না, তাতে কি হলো, মমতা যে অল আউট আন্দোলনে যাবে করতে পারলো না, মানে কংগ্রেস সিপিএমের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো, মমতার বেরিয়ে এলো। এবং সেই সময় স্বাভাবিকভাবে এই বিজেপিও চাইছিল পশ্চিমবঙ্গের পরিবর্তন, এবং বিজেপির যেহেতু নিজের সেই শক্তি বা সেই মানে মুখ বা এ ছিল না, পারেনি, তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করেছিল, ধীরে ধীরে কেন্দ্রে এনডিএ সরকার হওয়ার পথে। এই ইতিহাস আমার যেটা কথা হচ্ছে, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি পুরোপুরি কান কাটা হয়ে গেছে, যে আজকে বাঁচার জন্য সেই কংগ্রেস যাকে তিনি মলমূত্রের মতন বলতেন ত্যাগ করতে, এতটাই কান কাটা, এতটাই ডেসপারেশন? মানে আপনার কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল ক্যারিয়ার পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সেই জন্য আজকে ডুবন্ত নৌকা কংগ্রেসে উঠতে চাইছেন? ব্যাপারটা হচ্ছে, যদি এইটা হতো যে মমতা ব্যানার্জি তার পার্টিটাকে বাঁচাবার জন্য
কংগ্রেসের সঙ্গে গিয়ে অ্যালায়েন্স করছে বা কংগ্রেসের সঙ্গে কোনো একটা ডিল করছে, সেটা আলাদা কথা। এটা হচ্ছে মমতা এবং অভিষেকের ব্যক্তিগত, তাদের ব্যক্তিগত মানে বাঁচার প্রশ্ন, ব্যক্তিগতভাবে বাঁচার প্রশ্ন, যার জন্য যে বুঝে গেছে যখন পার্টিকে আর থাকবে না, পার্টিকে আমি রাখতে পারবো না, এবং পার্টিকে দিয়েও আমাদের দুজনের যে সীমাহীন দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের রক্ষা করতে পারবো না। তাই এখন গিয়ে যেহেতু কংগ্রেস একটা অল ইন্ডিয়া পার্টি এবং কংগ্রেসের একটা নাম আছে, তাই কংগ্রেসের পায়ে গিয়ে সে সারেন্ডার করছে। কংগ্রেস তাকে রাজ্যের মানে ভাইস না, প্রেসিডেন্ট, রাজ্যের নয়, অল ইন্ডিয়াতে ভাইস প্রেসিডেন্ট। শুভঙ্কর বাবু প্রেসিডেন্ট, তার আন্ডারে মমতা রাজ্যে শুভঙ্কর বাবু দায়িত্বে। না, রাজ্যে করছে না, রাজ্যে কিন্তু ওনাকে তো রাজ্যে কাজ করতে হবে কংগ্রেসের সাথে, যদি করতে হয় তো শুভঙ্কর বাবুর আন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করবে। শুভঙ্করের কোনো ব্যক্তিত্ব নেই, শুভঙ্করের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। আজকে কংগ্রেস শুভঙ্করকে যে প্রেসিডেন্ট, আজকে যদি অধীর চৌধুরী না থাকতো, যেটুকু কংগ্রেস আছে সেই কংগ্রেসটুকু, মানে আপনি বলছেন শুভঙ্করের পাড়ার চায়ের দোকানের রাজনীতি না, করার যোগ্যতা নেই? শুভঙ্করের কিচ্ছু নেই। শুভঙ্কর এমনি ভদ্র ছেলে, ভালো ছেলে, এইটুকু, কিন্তু স্পাইনলেস। ওর কোনো জনভিত্তি নেই, জমির রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নেই, বা সেই সাহসও নেই করার, সেই সাহস, লড়াই করার সাহসও নেই। আচ্ছা, এবারে যেটা কথা, তাহলে আমরা যেটা বুঝছি যে বাঁচার জন্য, কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে পয়ার থেকে রাজনীতিতে অপয়া বেশি, কারণ তিনি যাকে ধরেছেন সর্বস্ব গেছে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, মমতা গিয়ে ধরেছিলেন, অখিলেশের 12টা বেজেছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে সব থেকে বড় এক্সাম্পল কেজরিওয়ালকে গিয়ে ধরেছেন, কেজরিওয়ালের 12টা বেজেছে। এইবারে তিনি কংগ্রেসে যাচ্ছেন, রাহুল আর সোনিয়াকে, অলরেডি তাদের অবস্থা টলমল। এখন তো ডিপ স্টেট ছাড়া তো কংগ্রেসের আর কোনো মানে উপায় নেই। কিছু ককরোচ আরশোলা এসেছে, তাদেরকে ধরছে, সেটাই পরে আসছি। তো মানে কংগ্রেসও তো দেখছে যে অপয়া, তো এই অপয়াকে কি কংগ্রেস কি একসেপ্ট করবে, স্বীকার করবে নিজের পার্টিতে? এবং কংগ্রেসের নিচুতলার কর্মী যাদেরকে মমতা মেরেছে, পিটিয়েছে এবং মমতার নির্দেশে খুন করা হয়েছে, রাজনৈতিক খুন করা হয়েছে, এই যে পশ্চিমবঙ্গের যারা কংগ্রেসের নিচুতলার কর্মী, অকথ্য অত্যাচার হয়েছে, তারা মানবে নাকি বিদ্রোহ হয়ে যাবে? কি মনে হচ্ছে কংগ্রেস কি করবে? তারপরে কংগ্রেসের পরিস্থিতিও তো খুব খারাপ সর্বভারতীয় স্তরে চিন্তা করে। এক দক্ষিণে কংগ্রেসের দক্ষিণ ওই একাকুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর, সেই রকম অবস্থা হচ্ছে। কংগ্রেস একমাত্র দক্ষিণের চারটে রাজ্য ছাড়া কংগ্রেস প্র্যাকটিক্যালি অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। একমাত্র ছত্তিশগড়ে কংগ্রেস কিছুটা লড়াইয়ের মধ্যে, কর্ণাটকে টলমল অবস্থা। হ্যাঁ, কর্ণাটকে টলমল অবস্থা, দক্ষিণের মধ্যে বড় রাজ্য। আর তামিলনাড়ুতে কংগ্রেস ইন্ডিভিজুয়ালি কোনোদিনই কিছু করতে পারবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে এর অঙ্ক হচ্ছে, মমতা তো একটা বড় নাম, আর মমতার একটা মুসলিম, তারা মনে করছে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী একটা মুসলিম ভোট এখনও আছে। এখন মমতার যে অবস্থাটা হচ্ছে, এই মুসলিম ভোটটা এরপরে সিপিএমের দিকে চলে যাবে। কিন্তু আমি এবং মমতা যদি পশ্চিমবঙ্গে এক হই, তাহলে যে 30% মুসলমান ভোট, তার থেকে অন্তত 20% মুসলমান ভোটও যদি আমরা এখানে আমাদের দিকে টেনে আনতে পারি, তাহলে কী হচ্ছে, তাহলে আমরা একটা লড়াইয়ের মধ্যে থাকবো। আর হিন্দু ভোটের একটা অংশ থাকবেই, মানে সেকু মাকু নেকু, এই যে অংশটা। এবং এমনও হতে পারে যে তলায় যেহেতু সিপিএমও ইন্ডি জোটের শরিক, সিপিএমও ভেতরে একটা কোনো ধরনের একটা মানে রহস্যময় অ্যালায়েন্সও হয়ে গেল। অর্থাৎ সিপিএম ক্যান্ডিডেট দিল, কিন্তু বলে দিল কর্মীদের, এই জায়গার ভোটটা আমাকে দিও না, ওই যে এখনকার যে কংগ্রেস, মানে মমতা কংগ্রেস যেটা হয়ে গেছে, এই তাকে দিয়ে দাও। এরকম রহস্যময় কোনো বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যেতে পারে। হ্যাঁ, বিমানবাবু তো মানে আমাদের আলপিন বোস, মানে বিমান বোস, তিনি তো মমতার ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন। তো শতরূপ যে আগামী দিনে মমতার ফিশ ফ্রাই না, এখন হয়তো কাটলেট বা মোমো, এখন তো মোমো, শতরূপরা তো আবার চিন করে, তো সেই চীনা মোমো,
তো খেতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তো শতরূপ তো চীনা মোমো তো খেতেই পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো শতরূপেরও পিসি, উনি তো বিরাট বড় বামপন্থী। ব্যাপার হচ্ছে এদের সবার মাথাকে, এদের সবার মাথা হচ্ছে ওই মুসলিম দুনিয়া, চীন, এবং এখন হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট এদেরকে ফান্ডিং করে সবাইকে, কাজেই এদের কথা অনুযায়ী কিন্তু ভেতরে ভেতরে সিপিএম একটু সতী সাজার চেষ্টা করবে, সেটা তাকে দেখাতে হবে। কিন্তু মোমোর গন্ধ পেলে লুকিয়ে লুকিয়ে গিয়ে মোমোটা খেয়ে চলে আসবে, মোমো খেয়ে চলে আসবে, ফিশ ফ্রাই খেয়ে চলে আসবে। চীনা জিনিস মোমো, মোমো খাবে, আজিনামোটো দেওয়া মোমো শতরূপ আবার খেতে ভালোবাসবে। এইগুলো এইগুলো এগুলো এগুলো কোনো বামপন্থী বাংলা পশ্চিমবঙ্গের যে এটা কিন্তু মনে রাখতে হবে যে জাপানের বিরুদ্ধে লড়াই করা কুওমিন্টাং পার্টির সঙ্গে, মাও সেতুং, মানে সেই ডক্টর সানিয়া সেনের সঙ্গে আর মাও সেতুং, ডক্টর সানিয়া সেনের কুওমিন্টাং পার্টি জাতীয়তাবাদী পার্টি এবং চীনের কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে তারা জাপান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে একসঙ্গে এই যে ভারতের যে কমিউনিস্ট পার্টি, কিন্তু সেই পার্টি নয়। এই পার্টি হচ্ছে এখানে আগাছা খাওয়া, ওখানে আগাছা খাওয়া, সেখানে আগাছা খাওয়া, এইভাবে চলা একটা পার্টি। মানে আগামী দিনে দেখা যেতে পারে 2031-এ বা 2029-এও দেখা যেতে পারে যে যদি কংগ্রেসকে সিপিএমের যদি এখানে ওই যেটা রহস্যময় অ্যালায়েন্স, তাহলে কিন্তু তখন শতরূপ বলুন, বিমান বোস বলুন, সূর্যকান্ত মিশ্র বলুন, তাদের কিন্তু বুকের ভেতরে চিং চিং করবে না, মানে অদৃশ্য মোমো কিন্তু গপাগপ তারা কিনে। এখন তো যেরকম শুভঙ্কর তো বলেই দিল। আচ্ছা, ওটাতে আমি আসবো। এবারে নেক্সট যেটা আমার অদ্ভুত লাগছে, আজকেই আমি দেখছি কল্যাণ ব্যানার্জি মমতার সব থেকে স্টঞ্চ সাপোর্টার। সে ব্যক্তিগত জীবনে কি করে, কার্টুনগিরি করে, জোকারগিরি করে, কি করে সেটা না, কিন্তু কি একনিষ্ঠ সাপোর্টার মমতার, মানে ডুবন্ত যে জাহাজ এখনো সে হাল ধরে আছে। সেই মানুষটি আজকে বলছে যে অভিষেক থাকলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, তৃণমূলের একদম বড় থেকে মেজো ছোট সব নেতা, তাছাড়া গ্রাউন্ড লেভেলের কর্মী, তাদের সবার কিন্তু অভিষেকের প্রতি, অভিষেকের দুর্ব্যবহার, অভিষেকের অহংকার বোধ, অভিষেকের এই রাজনীতিতে কর্পোরেট কালচার ঢোকানোর ঘোরতম বিরোধী, এবং তাকে যে এত ঘৃণা করছে, এটা তো ঘৃণা, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিষেকের ঘৃণা, তাহলে সেইখানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার ভাইপোর জন্যেই কিন্তু আজকে তাকে গিয়ে আজকে সোনিয়া গান্ধীর পায়ে ধরে বলতে হচ্ছে আমায় একটু জায়গা দাও সোনিয়া, তোমার পদধূলি চাটি। তারপরেও তিনি কেন অভিষেককে ধরে রেখেছেন? উনি তো কেউ 19 থেকে 20 করলে দণ্ড দিতেন, শুভেন্দু অধিকারীর অবস্থা এমন কঠিন করে দিলেন, শুভেন্দু অধিকারীকে বেরিয়ে যেত পার্টি থেকে। তো সেইখানে অভিষেক যে এত বড় ব্লান্ডার, পার্টিটাকে ধ্বংস করে দিল, এখনো কেন অভিষেককে ধরে, কেন অভিষেককে পানিশমেন্ট দিচ্ছে না? কারণ রাজনীতিতে তো সম্পর্কের আগে রাজনীতি আগে, তো সেখানে কেন অভিষেককে দণ্ড দিচ্ছেন না তিনি, কেন অভিষেকের সঙ্গ ছাড়ছেন না, কি মনে হয়? প্রথমে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাটা বলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির প্রথম থেকে, মানে প্রথম দিককার সৈনিক এবং পুরোপুরি লয়াল, কিন্তু তিনি সবসময় বলতেন মমতা ব্যানার্জি একটা আমার নেতা, মমতা ব্যানার্জি আমার নেত্রী, মমতা ব্যানার্জির বাইরে আমার কোনো নেতৃত্ব নেই। ঠাড়ে ঠোড়ে তিনি কিন্তু অনেক দিন ধরে বোঝাচ্ছিলেন যে অভিষেককে তিনি সহ্য করতে পারেন না। কেন? একটা এইটুকু বাচ্চা ছেলে, কি লেখাপড়া শিখেছে জানি না, কোন ইউনিভার্সিটি থেকে এমডি ইউনিভার্সিটি এখন উঠে গেছে, মানে জাল ইউনিভার্সিটি, MBA করেছেন জানি না। তো সেই রকম একটা ছেলের কথা, একটা বাচ্চা ছেলের কথা মানে কি ডিক্টেটরশিপ। একটা যদি বিনয় থাকে কথার মধ্যে, যে কাকু বা কল্যাণবাবু, মানে আমরা দেখছি গাড়ি যাচ্ছে, সেখানে পুলিশকে স্যালিউট দিতে হচ্ছে অভিষেককে। সেখানে কি ওই ওই কলেজ, আশুতোষ কলেজের ছেলে মেয়েদের যখন যেত তাদের ওই স্ট্যান্ডিং ওভেশন, সেখানে আমি সেটাই বলছি যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন এই এই ব্যাধিকে, অভিষেক নামক ক্যান্সারকে কেন ধরে রেখেছে, এখনো কেন দণ্ড দিচ্ছে না, কেন তাকে বহিষ্কার করছে না? বহিষ্কার না, অ্যাটলিস্ট তাকে তো একটা তো কিছু, মানে কিছু একটা তো এক্সাম্পল সেট করা, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট কেন দিচ্ছেন না? দেখি কল্যাণ যাওয়া। তবে এর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে,
অনেক রহস্য লুকিয়ে আছে। মানে আপনার কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার এমন কিছু ইতিহাস জানে যেটা বেরিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ব্যক্তিগত জীবনেও একটা বিরাট ইয়ে নেমে আসতে পারে? আমি তো সেটাই ঝড়। বলতে চাইছিলাম অখিলেশ, অখিলেশ মানে তার বাবার সাহায্য যদি না পেত তাহলে আজকে রাজনীতিতে অখিলেশ হতে পারত না। তার বাবা এনে তাকে বসিয়েছিল, শুধু বসায়নি, তাকে মুখ্যমন্ত্রিত্ব পর্যন্ত দিয়ে দিয়েছিল। সেই অখিলেশ মুলায়ম সিং যাদবের পেছনে ছুরি মারল, তাই তো? তো এমনকি ভাইপো প্রেম, কাকা বা পিসি, তাদের ভাইপোর প্রতি ভালোবাসা থাকতে পারে, আমরা গল্প উপন্যাসেও অনেক সময় পড়েছি। না, আমার তো কালীঘাটে আমারও পিসি আছে, পিসির বাড়ি গেছিলাম, এত বড় বড় পাবদা মাছ খাইয়েছেন। পিসির তো আমাকেও ভালোবাসেন, আমার কালীঘাটের পিসি। হ্যাঁ, ওর জন্য ওর ভালোর জন্য অনেক সময় যদি বলি ও ঠাকুরের কাছে প্রার্থনায় বসে যায়। কিন্তু সেই পিসি কিন্তু আমি কোনো খারাপ কাজ করলে কিন্তু সেই পিসি কিন্তু আমার সমালোচনা করে। তাহলে এখানে কি ব্যাপার, কেন, কি রহস্য? মমতা যার জন্য পার্টিটা উঠে যাচ্ছে, তার মানে ঔদ্ধত্য, মানে অফিসের কর্মচারীদের সাথেও মানুষ এরকম দুর্ব্যবহার করে না। আমি মাইনে দিচ্ছি ঠিকই, কিন্তু সে তার বদলে তো আমাকে সার্ভিস দিচ্ছে। কাজে কর্মচারীর সঙ্গেও সবসময় হয়তো কোনো সময় করতে পারে, কিন্তু এই যে দুর্ব্যবহার, সীমাহীন দুর্নীতি, তারপরে মাস্তানি, এবং তার নির্দেশে যে কত বিজেপি বা অন্যান্য এরা খুন হয়েছে হিন্দুরা। না না, আমরা তো এগুলো জানি, আপনি কি এড়িয়ে যেতে চাইছেন? এই ব্যাপার হচ্ছে এমন কিছু আছে ভেতরে, ওই যেরকম ওই সপ্তডিঙা করে নিয়ে গিয়ে গুপ্তধন আবিষ্কার করা হয়, যেরকম সেই সব গুপ্তধনের গল্প আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, সেরম কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। মানে সিন্ধুকের একেবারে শেষ চাবিটায় খুললে যেটা বেরোবে, সেটা বেরোলে মমতা ব্যানার্জি শুধুমাত্র রাজনৈতিকভাবে যে হিউমিলিয়েট হবে তা নয়, মমতা ব্যানার্জি সামাজিক এবং ব্যক্তি হিসেবে মমতা ব্যানার্জির কোনো মানে কি বলবো অস্তিত্ব থাকবে না। হয়তো এমন কিছু আছে, না হলে ভাইপোর প্রতি এইরকম ভালোবাসা, যেখানে কল্যাণ পর্যন্ত আজকে বলে দিল ভাইপোর সঙ্গে, কালকে রাত্রিবেলা কল্যাণকে সরিয়ে দিচ্ছে, বলছে আপনার কেস লড়তে হবে না, সায়ন না কে উকিল, যে মানে কি বলবো কল্যাণের কোনো অ্যাসিস্ট্যান্ট হওয়ারও যোগ্য ছিল না, সে নাকি ওর এই কেসটা মানে যেটা ওই মানে সিবিআই সইজাল কেসে সেই নাকি লড়ে দিই। তো সে পর্যন্ত বলছে আমি থাকবো না, অভিষেক থাকলে হয়তো ফিরাদ হাকিমও সরে যেতে পারে। সেইখানে মমতা ব্যানার্জি কেন অভিষেককে সরাচ্ছে না রাজনীতি থেকে? তাহলে ওই যে বললাম সিন্ধুকের ওই শেষ চাবিটা, ওই যে রাজকন্যা যেন রাজপুত্রকে বলেছিল ওই এক ডুবে নদীর ভেতর দিয়ে যেতে হবে, সেখানে একটা সিন্ধুক আছে, সেই সিন্ধুকটা খুললে একটা ভ্রমর পাওয়া যাবে, সেই ভ্রমরটাকে এক কোপে কাটতে হবে, তাহলে রক্ত বেরোবে না। হ্যাঁ, এইরকম কোনো রহস্য কি লুকিয়ে আছে এর মধ্যে? সেই সিন্ধুকের মানে শেষ তালা কি, চাবি কি খুলবে আদৌ? মানে অনেকটা এখানে মনে পড়ে দীপক ঘোষ, যেখানে তিনি মমতার চরিত্র একেবারে ডাইরেক্ট হনন করেছেন, তারপরেও রহস্যজনকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো কেসের পর কেস, দীপক বাবুর বিরুদ্ধে কোনো কেস করেননি, কারণ এমন কিছু বেরিয়ে আসবে। তো এখানেও কি সেরকমই কিছু বেরিয়ে আসার ভয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেকের এই ভয়ানক যে দুর্নীতি বলুন যাই বলুন সব কিছু মেনে এরকম একটা সম্ভাবনা খুব আছে। এমন কিছু ওই ওই মানে আমার তো মনে হয় না মাতৃস্নেহতেও মা এরকম ছেলের প্রতি অন্ধ হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর প্রতি যে অন্ধ হয়ে যায়। হয়তো অনেক সময় বাবা মাও করে। ওই যে রাজা ভরত তার ছেলেকে রাজা করেনি, শান্তনুকে রাজা করেছিল, কারণ তার ছেলে শান্তনু না, মানে অন্য আরেকজন, শান্তনু অনেক পরের দিকে আছে। যাই হোক, অন্য একজনকে রাজা করেছিল, তার ছেলেরা যোগ্য না, যেহেতু তার ছেলেরা যোগ্য ছিল না। কিন্তু মমতা ব্যানার্জি ওই যে বললাম এমন কিছু আছে যে হয় শেষ হয়ে যাব তবু সরাবো না,
আর তা না হলে শেষ অস্ত্র সোনিয়া গান্ধীর আশ্রয় গিয়ে যদি আমি আবার মানে ঘুরে দাঁড়াতে পারি, কংগ্রেসের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট এবং অভিষেক ব্যানার্জি কংগ্রেসের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি। মানে এখন থেকে তাহলে ব্যাপারটা হচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত অহংকার, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কাছে যাবে। রাহুল গান্ধী তো আবার কুকুর টুকুর পোষে, পিন্ডি বলে না কি কুকুর আছে তার, তো অভিষেককে তাহলে চুপ করে বসে থাকতে হবে। রাহুল গান্ধী বিস্কুট নিয়ে আসবে কুকুরের জন্যে, হয়তো সেই কুকুরটা যে বিস্কুট খাচ্ছে অভিষেককে হয়তো সেই থালা থেকে একই থালাতে বিস্কুট মানে নিয়ে খেতে হবে, পিন্ডি যে বিস্কুট খায় সেই বিস্কুটই খেতে হবে। মানে এই লেভেলের হিউমিলিয়েশন, পাপের বেতন তৃণমূল। আগের দিনও বলেছিলাম যে পাপের বেতন যে আজকে থেকে সবাই বলবেন তৃণমূল। অহংকার মানুষের, যে মানুষকে কোথায় টেনে নামাতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনি জেনারেল সেক্রেটারি হবেন কংগ্রেসের, খুব ভালো, কিন্তু রাহুল গান্ধীর বাড়িতে গেলে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তার পিন্ডি কুকুর যে থেকে বিস্কুট খায়, হয়তো আপনাকেও সেখান থেকেই বিস্কুট খেতে হবে। তো জানি না আপনি সেই ঘেউটা আপনি মেনে নিতে পারবেন কি না। এবারে যেটা প্রশ্নে আসছি, কংগ্রেসের তো এখন মানে কি বলবো, মানে ছুঁচ গেলার মতন অবস্থা, মানে একটা ধর্ম সংকটে। আব্দুল মান্নান, অধীর চৌধুরী তারা তো একদম ঘোর বিরোধী, কিন্তু শুভঙ্কর, মানে পাড়ার চায়ের দোকানের যার যোগ্যতা নেই বলছেন, সেই শুভঙ্কর বলছে বিজেপিকে রোখার জন্যে যারাই আসবে আমরা তাদের সবাইকে অবশ্যই আমরা ইয়ে করব। আমরা দেখলাম কয়েকদিন আগে ককরোচ পার্টি, সেই ককরোচ পার্টিকে নিয়ে বিশাল মানে কংগ্রেসের মধ্যে হেলদোল, ইয়ে কংগ্রেস বলে না, যে কটি মানে বিজেপি ব্যতীত বা জাতীয়তাবাদ ব্যতীত যে কটা রাজনৈতিক দল আছে, এবারে সেখানে আমরা দেখছি তারা যারা মুখ, কারুর সাথে ওমর খালিদের ছবি, কারুর সাথে কোনো জিহাদির ছবি সেই ককরোচ পার্টির বেরিয়ে যাচ্ছে। তো এবারে আমার কথা হচ্ছে, আনসারুল্লাহ বাংলা সে বিজেপি বিরোধী, জামাতিরা বিজেপি বিরোধী, পশ্চিমবঙ্গের বুকেও তো স্লিপার সেল আছে, তারা বিজেপি বিরোধী, কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলো লস্করে তৈবা ইত্যাদি, জয়শে মোহাম্মদ, তারাও বিজেপি বিরোধী। শুভঙ্কর বাবু বলছেন যে বিজেপি বিরোধিতা যে করবে তাকেই নেব। তা মানে সেখানে তারা কি আগামী দিনে এইরকম যদি এই জঙ্গি যারা, মানে আমরা দেখেছি তো গিলানি ফিলানিদের সাথে এনাদের কত ভাব ভালোবাসা ছিল, তো এখান থেকে তো এটাই এস্টাবলিশ হচ্ছে যে মানে কংগ্রেস বিজেপি বিরোধিতা করার জন্যে জঙ্গিবাদ বা জঙ্গিদেরও তারা দলে নিতে রাজি। মানে কংগ্রেসের এখন কি অবস্থা, কংগ্রেসের দুদিকে কিন্তু বিভক্ত হয়ে গেছে, নিচুতলার কর্মীরা এটা মেনে নেবে? এটা এটা শেষ প্রশ্ন। আমি দেখতে চাই কংগ্রেসের মধ্যে যে দুজনের এখনো একটু শিরদাঁড়া আছে। না আগে এটা যে কংগ্রেস কি তাহলে বিজেপিকে বিরোধ করার জন্য এই আনসারুল্লাহ, লস্করে তৈবা এদেরকেও মেনে নেবে? কারণ তারা তো বিজেপি বিরোধী। কি মনে হয় এদেরকে না, মেনে নেবে? সেটা তো শুভঙ্কর বলছে। শুভঙ্কর কি বললো না বললো, না একটা প্রেসিডেন্ট করতে হয়। অধীর চৌধুরী অনেকদিন প্রেসিডেন্ট ছিল, প্লাস অধীর চৌধুরীকে সোনিয়া গান্ধী নয়, রাহুল গান্ধীর আর ভালো লাগছিল না। তা যেহেতু তার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, এরা তো চায় স্পাইনলেস লোকটা হয়, সে শুভঙ্কর স্পাইনলেস লোক। কাজে শুভঙ্কর কি বললো না বললো সেটা ম্যাটার করছে না। আমি এখন তাকিয়ে আছি যে যদি এই দুজন ঢোকে, মমতা এবং একজন ভাইস প্রেসিডেন্ট আর একজন ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারি, তাহলে আমাদের অধীর চৌধুরী বা আব্দুল মান্নান এরা কি করে। বিশেষ করে আব্দুল মান্নান হয়তো ইসলামিক কম্পালশনের জন্য মেনে নিতেও পারে, কিন্তু অধীর চৌধুরী কি করেন এটা আমার একটা খুব মানে কিউরিসিটি রয়েছে। দেখুন, অধীর চৌধুরী, আব্দুল মান্নান, তাদের থেকে বড় কথা হচ্ছে একটা দলকে নিয়ে যায় হচ্ছে কর্মীরা। যে কর্মীরা এতদিন মার খেলো, খুন হলো, সেই কর্মীরা কি মেনে নেবে? না, কংগ্রেসের মূল যে কর্মী তাদের বেশিরভাগই হচ্ছে এখন মুসলমান। যদি তার এর থেকে কম থেকে তার যদি আসে, কোনো ডাক আসে, তাহলে সে মেনে নেবে। সে কিন্তু মেনে নেবে, হয়তো দু একজন বিদ্রোহী করতে পারে, বিদ্রোহী হতে পারে সিপিএম এর, যেমন কমের স্বার্থে রেজ্জাক মোল্লা মমতাকে গালাগালি দিয়েও আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী হয়েছিল। কালীঘাটের ময়না ভালো কথা কয় না বলেছিল কে, এই রেজ্জাক মোল্লা। পরে আবার তার কমের স্বার্থে সে মমতার ওখানে গিয়ে মন্ত্রী হয়েছিল। কাজে আব্দুল মান্নানের এটা আমি অতটা ধরছি না, কিন্তু অধীর চৌধুরী তিনি তো পশ্চিমবঙ্গের বুকে অবশ্যই একটা রাজনৈতিক, যদিও তিনি একেবারে শেষের দিকে,
মানে এতে বিধায়কের রাজনীতিতেও এবারে হেরে গেল। জমিদারের কিন্তু তালপুকুরে ঘটিত হবে না মতো হলেও তবু তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। কাজে অধীর চৌধুরী কী করে সেটা দেখার। আর কংগ্রেস এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে করতে পারে না এমন কোনো কাজ নেই, কেন তার পেছনে ডিপ স্টেট আছে, তার পেছনে মুসলিম দুনিয়া আছে, তার পেছনে খ্রিশ্চান দুনিয়া আছে, সবাই চাইছে মোদিকে সরাতে হবে। এই তো আমরা দেখেছিলাম কি যখন সাংহাই কনফারেন্স হচ্ছে, এটা তো খুব মানে হয়তো সেভাবে আসেনি কিন্তু এটা তো এসছিল কাগজে, যে হঠাৎ আমরা দেখলাম কি আমাদের পুতিন মোদিকে নিয়ে হঠাৎ ওই সাংহাই কনফারেন্স এখানে সবাই দাঁড়িয়ে আছে, সেখানে হঠাৎ নিয়ে দুজনে টাটা করতে করতে গাড়ি করে চলে গেল, পুতিনের গাড়িতে নিয়ে চলে গেল। তার ব্যাখ্যাটা অন্যভাবে হয়েছিল, কিন্তু একটা ঘটনা কনস্পিরেসি থিওরি এবং খুব শোনা যায় যে সিআইএ ওই এর বুকে, চীনের বুকে ওইখানে মোদিকে হত্যা করার একটা পরিকল্পনা, তাশখণ্ডে যেরকম লাল বাহাদুর শাস্ত্রীকে তাশখণ্ডে যেরকম ভাবে মেরে ফেলা হলো, ঠিক সেইভাবে একটা হত্যা করার একটা, এবং রাশিয়ান যে সিক্রেট সার্ভিসে তাদের মানে সমস্ত কেজিবি না, এখন আরো অনেক সিক্রেট সার্ভিস আছে, বর্তমানে এগুলোর নামগুলো প্রকাশ হয় না, এবং সিক্রেট সার্ভিসের তাদের যে ওয়েবসাইটে বিভিন্ন রকম উল্টোপাল্টা সমস্ত মানে নিউজ বা গ্রাফিক্যাল আসতে থাকে, তখন তারা বুঝতে পারে যে দেয়ার ইজ সামথিং রং, এবং তাদের কাছে কোনোভাবে তারা জানতে পারে এখানে মোদি হতে পারে, সেই জন্য তারা পুতিন সঙ্গে সঙ্গে একে নিয়ে চলে গেল। তো ভারতের রাজনীতি থেকে নরেন্দ্র মোদি এগোনো মানে যত ভারতের উন্নতি হচ্ছে, তার মানে কি ভারতবর্ষের হিন্দু সিভিলাইজেশন তত স্ট্রং হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যদি চিরদিন ওই আমেরিকা বা অন্যান্য ওই ইউরোপের দেশগুলোর কাছে ভিক্ষা, কিছুদিন আগে পর্যন্ত ব্রিটেন, ইউনাইটেড কিংডম আমাদের 300 পাউন্ড করে দিত, যখন যেহেতু ওই দেশ স্বাধীন হওয়ার সময় কথা ছিল যে 300 পাউন্ড করে ওরা দিত রেপারেশন, হ্যাঁ, ওইটাকে নরেন্দ্র মোদী আসার পরে তুলে দিয়েছে। তো এই যে সারাদিন আমরা যদি ইউরোপ আর আমেরিকার কাছে ভিক্ষে করে চলতাম, ওখান থেকে ধর্মগুরু থেকে আরম্ভ করে পলিটিক্যালি আসলে তাদের কাছে আমরা স্যার করতাম, অর্থাৎ আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি সব আস্তে আস্তে জলাঞ্জলি দিয়ে এইটা পৃথিবীর অন্যান্য দেশের মতো মানে ধর্মান্তরিত একটা রাষ্ট্রে পরিণত হতো, যেরকম প্রাচীন ধর্মগুলো কোনো রাষ্ট্রে পাওয়া যায় না। এটাও একটা কারণ। অর্থনৈতিক যত শক্তিশালী হবে তত কী হবে, তার যে তার শেকড়টাও শক্তিশালী হবে। লোকে যে শুধু ওই ভালো জামা কাপড় পরবে, ভালো হোটেলে খাবে তা না, অর্থনীতি শক্তিশালী হলে কিন্তু তার যে মানে দেশজ শেকড় সব কিছুই শক্তিশালী। সব থেকে বড় কথা হচ্ছে আজকে রোলস রয়েস, ভারতের যে 5th জেনারেশন যে ফাইটার জেট, তার জন্য রোলস রয়েস বলেছে ইঞ্জিন দেবে, এবং তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাও দিতে রাজি হয়েছে রোলস রয়েস, কিন্তু এতদিন যে টাল ভাঙা ছিল এইটা। কারণ তো কংগ্রেস ককরোচ পার্টি আজকে যে ককরোচ পার্টি বললাম, উমর খালিদের মতন একটা দেশদ্রোহী, হ্যাঁ, তারপরে আরও অনেক দেখা যাচ্ছে এবং জিহাদিদের সাথে ককরোচ পার্টির যারা এখন তথাকথিত মাথা, একদিন আন্দোলন করেই রাস্তায় আন্দোলন করেই তারা আবার অসুস্থ হয়ে গেছে শুনেছি। তো কংগ্রেস এখন তাদের সাথে হাত ধরছে, মানে কতটা ভয়ানক জায়গায় যেতে পারে। রাহুল গান্ধী তো আমেরিকায় গিয়ে ভারতের নিন্দা করছে, নরেন্দ্র মোদীর নিন্দা করছে, ভারতের নাকি কোনো উন্নতি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেসের কাছে একটা ভালো একটা প্রপোজাল, কিন্তু একটা ভালো অস্ত্রই তো হিসেবে আসে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো লজ্জার মাথা খেয়েছেন, এবং অভিষেকও আমরা যত শুনছি কানাঘুষো, ইডির হাত থেকে গ্রেপ্তারির হাত থেকে বাঁচার জন্য দিল্লিতে পালিয়েছে। তো আগামী দিনে আমাদের নজর থাকবে না। অভিষেক আজকে আসতে বাধ্য হচ্ছে, কারণ কোর্ট থেকে বলে দিয়েছে যে আজকে আপনাকে হাজিরা দিতেই হবে। এখন ইডি আজকে কি, ইডি না সিবিআই আজকে কি পদক্ষেপ নেয় সেটা দেখা, তাকে সময়ও দিতে পারে বা গ্রেপ্তারও হতে পারে, বা তাকে বলতে পারে এই সইগুলো কার, সেটা আমরা রাত্রিবেলা বুঝতে পারবো। কিন্তু সোনিয়া গান্ধীরও কংগ্রেসেরও কিছু করার নেই, আর মমতা তো শেষ। তাই অনেক সময় দুজন ডুবন্ত মানুষ পরস্পরকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করে, তো এটা সেরকম হতে পারে। আর আমার ধারণা
মমতা ব্যানার্জি মানে সমুদ্রের অতলে তলিয়ে গেলেও মমতা ব্যানার্জি অভিষেককে ছাড়তে পারবে না। কারণ ওই যে বললাম, সিন্ধুক। ওই সিন্ধুকের শেষ চাবিটা খুললে কি বেরোবে, তাতে এর সামাজিক জীবনও হয়তো শেষ হয়ে যেতে পারে, এই কারণে সেটা বেরোবে না। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়বাবু। জাতির কথার পক্ষ থেকে সোজাসাপটা আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।